আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা 26 ব্যাচে তোমরা যারা আমাদের এই প্রিমিয়াম কোর্সে আছো প্রত্যাবর্তনের একটা উদ্দেশ্য নিয়ে আমরাও শুরু করেছি। আমরা চাই তোমাদের একটা প্রত্যাবর্তন হোক। শেষ সময় একটা দারুণ প্রস্তুতির জন্য আজকে তোমাদের উচ্চারণ নিয়ে ক্লাস নেব এবং আজকের উচ্চারণের ক্লাসে আমরা এমন কিছু এক্সাম্পলের মাধ্যমে নিয়ম সমাধান করব যাতে করে উচ্চারণের 70 থেকে 80% প্রিপারেশন হয়ে যায়। উচ্চারণের ক্লাস এর পরেও আছে এবং আমাদের ক্লাসে তোমাদের প্রস্তুতি একবার 100% কভার হয়ে যাবে। আজকে আমরা উদাহরণ দিয়ে গুরুত্বপূর্ণ উচ্চারণের উদাহরণ দিয়ে নিয়ম শিখবো যাতে করে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়। তো তোমরা যারা এখনো অনেককে জানাতে পারো নাই, আমাদের অনুরোধ হচ্ছে আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই উদ্যোগ তোমরা আরো হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে জানিয়ে দাও। তাহলে আমরা ক্লাস শুরু করি। উচ্চারণের খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে নিয়ম শিখবো। খাতা কলম নিয়ে খুব সিরিয়াসলি ক্লাস কর। আমরা প্রথম যে উদাহরণ দেখছি, আমরা এইটা উচ্চারণ করতে গিয়ে ভুল করে পক্ষ বলি, আমরা দক্ষ বলি, আমরা লক্ষ্য বলি, আমরা কক্ষ বলি, কিন্তু এটার উচ্চারণ হবে পক্ষ, ঠিক একইভাবে দক্ষ, একইভাবে লক্ষ্য, একইভাবে কক্ষ। কেন সে নিয়মটা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষিয় আছে। আমরা জানি যে ক্ষিয় একটা যুক্তবর্ণ। ক্ষিয়কে ভাঙলে আমরা পাবো ক আর মূর্ধন্য ষ। আচ্ছা, ক্ষিয়র আগে নিয়ম হচ্ছে যুক্তবর্ণ ক্ষিয় তার আগে যদি অ থাকে, অ ধ্বনি উচ্চারিত হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে প, প বললে অ উচ্চারণ হইতেছে, তাইলে সেই অ এর উচ্চারণ সংবৃত হবে। আমরা জানি অ এর দুই ধরনের উচ্চারণ আছে, অ অ এর মতো উচ্চারিত হয়, আবার অ ও এর মতো উচ্চারিত হয়। আমি যখন অ বলবো আমার মুখ বড় হয়ে যায়, আমি যখন ও বলবো মুখ ছোট হয়ে যায়। আবার খেয়াল করো, আমি যখন অ বলবো আমার মুখ দুই ঠোঁটের দূরত্ব যতটুকু বাড়ে, আমি যদি ও বললে তাহলে মুখ ছোট হয়ে যায়, সংক্ষিপ্ত হয়ে যায়। যখন ও বলি সংক্ষিপ্ত হয়, এই সংক্ষিপ্তকে বলে সংবৃত। তাইলে ও উচ্চারণ হইলে যে আওয়াজ হইল এটাকে আমরা বলবো সংবৃত উচ্চারণ। আর যদি আমি অ বলি তাহলে মুখ বড় হয়ে যায়, এই উচ্চারণকে বলা হবে বিবৃত উচ্চারণ। বিবৃত উচ্চারণ। তাহলে এখানে আমি কি বলেছি? আমি বলেছি ক্ষিয় একটা যুক্তবর্ণ, তার আগে প এর সাথে যে অ আছে, এই অ এর উচ্চারণটা সংবৃত হবে। সংবৃত মানে ও এর মতো উচ্চারিত হবে। এর মানে ঘটনা হইতেছে, এটা আমরা লিখবো পয়কারে প, ক, ক্ষয়কারে খ, পক্ষ। এটা পক্ষ না। ঠিক একইভাবে আমরা যদি যখন আমাদের দক্ষ লিখতে হচ্ছে, এই যে শব্দটা আমরা দক্ষ বলে ভুল হবে, এটা হবে দক্ষ। দয়কার ক, ক্ষয়কার দক্ষ, লক্ষ্য, কক্ষ। একইভাবে আমরা পরেরটাতে যাই। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে শব্দটা আছে, এখানেও একটা যুক্ত বর্ণ আছে। এখানে যে যুক্ত বর্ণ হয়ের পেটে ন, হয়ের পেটে ন মানে হচ্ছে হয় দন্তান্ন আছে। এখন হয় এবং ন যুক্ত বর্ণ আছে, কোনটার উচ্চারণ আগে হবে? একটা সহি হাদিস আছে, বাংলা উচ্চারণের নিয়মের একটা সহি হাদিস, মানে একটা সহজ কথা, একটা নিয়ম। সে নিয়মটা হইতেছে কি? সেটা হইতেছে যদি যুক্ত বর্ণ আমরা দেখি, যুক্ত বর্ণ যদি দেখি শব্দের উচ্চারণ, সেই উচ্চারণ লেখার ক্ষেত্রে যুক্ত বর্ণের উচ্চারণ হবে বর্ণক্রমিক। সহি হাদিসটা কি? যুক্ত বর্ণের উচ্চারণ বর্ণক্রমিক হয়। বলবা এবং লিখবা, যুক্ত বর্ণের উচ্চারণ বর্ণক্রমিক হয়। বর্ণক্রমিক মানে কি? দুইটা বর্ণ যুক্ত আছে, সেখানে যে বর্ণটা আমরা বর্ণমালায় আগে পড়বো তার উচ্চারণ আগে হবে। এখানে হয় এবং ন, এই যুক্ত বর্ণ। আমরা জানি যে ন কে আমরা পাই ত এর ফ্যামিলি, ত, থ, দ, ধ, ন। নকে আমরা এখানে পাচ্ছি, তাহলে হ কে কোথায় পাচ্ছি? এরপরে আমরা জানি প এর ফ্যামিলি আছে প, ফ, ব, ভ, ম। তারপরে অন্তস্থ জ, র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ন আমরা আগে পড়ি, হ আমরা পরে পড়ি। তাইলে এখানে হয় এবং নয়ের মধ্যে কোনটা উচ্চারণ আগে হবে? নয় উচ্চারণ আগে হবে। তাহলে কি লিখতে হবে? আমাদের এটার উচ্চারণ লিখতে হবে চিহ্ন। চিহ্ন, এটার উচ্চারণ আমরা লিখবো চিহ্ন।
এরপরে বয়ের সাথে জফলা আছে, ব্যা ব্যা, এটা লিখতে হবে এভাবে, ব্যা। এরপর আমরা বলি ব্যবহার, আমরা ব্যবহার বলি না, ব্যব বলি। তাহলে ব্যবহার, ব্যবহার। এখানে হর্ষেন দিচ্ছি, যেখানে আমরা উচ্চারণ থামবো, ব্রেক করব, পজ করব, সেখানে সেখানে হর্ষচিহ্ন। হর্ষচিহ্ন মানে হচ্ছে ওই ব্যঞ্জনের সাথে স্বরধ্বনির উচ্চারণ নাই। র এর সাথে একটা অ আছে, কিন্তু ব্যবহার বললে কি আমরা ব্যবহার অ বলি না, বলি না। যেহেতু অ এর উচ্চারণ হচ্ছে না, তাহলে এখানে হর্ষচিহ্ন হবে। যেখানে যেখানে স্বরধ্বনির উচ্চারণ নাই, সেখানে সেখানে হর্ষচিহ্ন হবে উচ্চারণের ক্ষেত্রে। এরপরে এটা, এখানে আমরা দেখতে পাচ্ছি ঘটনা অনেকটা একই। দেখো এখানে জয়ের উপরে রেফ আছে, রেফ মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যুক্ত বর্ণ আছে। যদি যুক্ত বর্ণ থাকে, তাহলে চ এর সাথে যে অ আছে, এই অ এর উচ্চারণটা সংবৃত হবে। সংবৃত মানে কি? সংবৃত মানে ও এর মতো উচ্চারিত হবে। তাহলে ওটা আমাকে লিখতে হবে চোর। রেফ আছে, রেফ মানে র, হসন্ত, চোর। জ, আমরা জানি উচ্চারণের ক্ষেত্রে জ যেটাই আসুক, জ যদি আমাকে কোনো জায়গায় জ লিখতে হয় বর্গীয় জ, আবার যদি কোনো জায়গায় জ অন্তস্থ জ হয়, উচ্চারণ লেখার ক্ষেত্রে আমাকে কি লিখতে হবে? বর্গীয় জ লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? চোর যা পদ, চোর যা পদ, এভাবে লিখবো। এরপরে এটা হচ্ছে জ্ঞাপন। এখানে যে যুক্ত বর্ণটা আছে, এখানে যুক্ত বর্ণ আছে বর্গীয় জ আর ইও, কিন্তু এটার উচ্চারণের ক্ষেত্রে লিখতে হয় গ এর সাথে জ ফলা, মানে গ্যা, গ্যা বলি আমরা। তাইলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো জ্ঞাপন, গয়জা ফলা আকার। এখন এখানে একটা চন্দ্রবিন্দু হবে, কারণ এখানে যে নাসিক্য ধ্বনি, নাসিক্য বর্ণ ইও উঠে যাচ্ছে, কিন্তু ইও তো এখানে আমি লিখি নাই। এই যে নাসিক্য ধ্বনি উঠে যাচ্ছে, কিন্তু এখানে তো লেখা হচ্ছে না, এই জন্য চন্দ্রবিন্দু দিতে হবে। জ্ঞা, তারপর আমরা বলি পন, জ্ঞাপন। এখানে থেমে যাচ্ছি, তাই হর্ষচিহ্ন। জ্ঞাপন, চোর যাপদ, ব্যবহার, চিহ্ন, পক্ষ। এভাবে আওয়াজ করবা এবং লিখবা। বানানের ক্ষেত্রে এবং উচ্চারণের ক্ষেত্রে, বানানের ক্ষেত্রে বানান করে করে পড়া এবং লেখা, উচ্চারণের ক্ষেত্রে উচ্চারণ করা এবং লেখা। তাহলে মনে থাকবে, তাছাড়া কিন্তু মনে থাকবে না। দুইটা কাজ করতে হবে, উচ্চারণ জোরে জোরে করতে হবে, কানকে শোনাতে হবে, আর লিখতে হবে, লিখতে হবে। পরের স্লাইডে চলে যায়, আরো 5টা গুরুত্বপূর্ণ উচ্চারণ। গণতন্ত্র, যার জন্য আমরা যুদ্ধ করছি, যার জন্য আমরা সংবিধান সংবিধান করে ফাল পাড়তেছি, গণতন্ত্র কি লিখবো? গ ন, গণতন্ত্র, তন্ত্র, গণতন্ত্র, গণতন্ত্র। এরপরে, এরপরে দেখছি আমরা বফলা আছে এখানে। আমরা বফলার নিয়মের ক্ষেত্রে আমরা জানি, বফলা যখন নিয়মের ক্ষেত্রে আমরা জানি যে বফলা যদি 1 নম্বরের ক্ষেত্রে শব্দের শুরুতে থাকে, তাহলে বফলার উচ্চারণ হয় না। যদি শব্দের মাঝখানে অথবা শব্দের শেষে থাকে, বফলা এক লিখেছি মানে শব্দের শুরুতে, বফলা শব্দের শুরুতে থাকলে বয়ের উচ্চারণ হয় না। কিন্তু শব্দের মাঝখানে অথবা শেষে থাকলে যার সাথে বফলা আছে সেই বর্ণ দ্বিত্ব হয়, সেই বর্ণ দ্বিত্ব হয়। যার সাথে বফলা আছে সেই বর্ণ দ্বিত্ব হয়, ব দ্বিত্ব হয় না। যে বর্ণের সাথে বফলা ঝুলবে সেই বর্ণ দ্বিত্ব হবে। তাহলে এখানে দ এর সাথে বফলা আছে, তাহলে দ দ্বিত্ব হবে। দ দ্বিত্ব হলে আমরা কিভাবে লিখবো? আমরা এখানে লিখবো অ, ওয়াদ, দি, তি, ও। মনে রাখবো অন্তস্থ, অন্তস্থ শেষে থাকলে উচ্চারণ ক্ষেত্রে অন্তস্থ ওকার দিতে হয়। আচ্ছা দেখো, এখানে তয়ের সাথে দীর্ঘইকার ছিল, কিন্তু আমরা তয়ের সাথে রস্বইকার দিচ্ছি। কারণ কি? কারণ হচ্ছে রস্বইকার এবং দীর্ঘইকার এর উচ্চারণের কোনো ফারাক নাই। তাহলে উচ্চারণ লেখার সময় কি লিখবো? উচ্চারণ লেখার সময় রস্বইকার লিখবো। অদ্বিতীয়, অদ্বিতীয়, অদ্বিতীয়। আচ্ছা, এরপরে হচ্ছে, এটা হচ্ছে পথবাসী, পথবাসী। দেখো লেখা আছে দন্ত স, কিন্তু উচ্চারণটা কিসের মতো হচ্ছে? পথবাসী, দেখো 3টা ধ্বনি আছে, উচ্চারণ হয় কি কি? তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই 3টা বর্ণের উচ্চারণে এরকম শীষের মতো উচ্চারিত হইলে, তাহলে সেখানে তালব্য স লিখবো। কিন্তু কোন কোন শব্দে
তালু বসা লেখা আছে বা দন্ত স লেখা আছে, কিন্তু উচ্চারণ হয় ইংরেজি এস এর মতো, সেখানে দন্ত স দিতে হবে। এরপরে উদাহরণ আসবে, সেটা দেখো। তাহলে এটা কি? পথবাসী। কি লিখবো? পথ বা শি। দেখো, তালু বসার মতো উচ্চারণ তালু বসা দিয়েছি, দীর্ঘ ইকার হ্রস্ব ইকার উচ্চারণ যেহেতু সেম, তাই হ্রস্ব ইকার দিয়েছি। তাহলে পথবাসী, পথবাসী। আচ্ছা, একই ভাবে এখানে দেখো, দয়ের সাথে জ ফলা যুক্ত ব্যঞ্জন, তাহলে পয়ের সাথে যে অটা আছে, এই অ এর উচ্চারণ সংবৃত হবে, তার মানে অ এর উচ্চারণটা ও এর মতো হবে। তাহলে আমরা এটা কি পদ্ম বলবো, গদ্য বলবো? না, আমরা বলবো কি পদ্য। পদ্য লিখবো কি? পদ্য। পদ্য। ঠিক একই ভাবে আমরা যদি এইরকম লিখতে চাই, এই শব্দটার উচ্চারণ লিখতে চাই, তাহলে এটা কি হবে? গদ্য না, এটা হবে কি? গদ্য। গদ্য। পদ্য। হয়। তাহলে একই রকম সিস্টেম, একই, একবারে একই সিস্টেম। কি সিস্টেম? এই যে লয়ের সাথে জফলা আছে, তাহলে কয়ের সাথে যে অটা আছে, সে অয়ের উচ্চারণটা ও এর মতো হবে। তাহলে আমরা কি লিখবো? কোল। কোল লিখলাম। লয়ের সাথে জফলা, তার মানে ল দুইটা, তাহলে লয়ের সাথে জফলা হওয়ার আকার আছে, তাহলে কি হবে? কল্যাণ। এখন এখানে প্রশ্ন হইতেছে, দেখো এখানে ছিল মূর্ধন্য, কিন্তু আমি দিচ্ছি দন্তান্ন। কেন দিচ্ছি? কারণ হচ্ছে দন্তান্ন এবং মূর্ধন্য এর উচ্চারণে কি কোনো ফারাক আছে? উত্তর হইতেছে না। যেহেতু দুইটার উচ্চারণ সেম, তাহলে একটা লিখতে হবে, কি লিখবো? নিয়ম হচ্ছে দন্তান্ন লিখতে হবে। হর্ষিণ কেন দিয়েছি? কল্যাণ, শেষে থামছি, তাই হর্ষিণ। আরো একটা গুরুত্বপূর্ণ স্লাইডে যাই, আরো পাঁচটা। অধ্যক্ষ খুব ইম্পর্টেন্ট। দেখো, এখানে ধয়ের সাথে জফলা আছে, ধয়ের সাথে জফলা মানে হচ্ছে ধ দ্বিত্ব হবে, দ্বিত্ব হবে। আর ধয়ের সাথে জফলা আছে, তার মানে আগের অয়ের উচ্চারণটা ওই মতো হবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো ও ধ খ। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে স্যার, ধয়ের সাথে জফলা আছে, কিন্তু একটা দ একটা ধ লিখলেন, ধ তো দুইটা লেখার কথা, দ ধ লিখলেন কেন? এর উত্তর হইতেছে, আমরা যদি ধ, যে ফ্যামিলি, যে বর্গের বর্ণ, সে বর্গটা লিখি, তাহলে এইভাবে লিখতে হয় আমাদেরকে। ত, থ, দ, ধ, দন্তান্ন। আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণের একটা হিসাব আছে। অল্প প্রাণ এবং মহাপ্রাণের হিসাবে আমরা জানি, বর্গীয় প্রথম বর্ণটা হচ্ছে অল্প প্রাণ, প্রথম বর্ণটা হচ্ছে অল্প প্রাণ, কিন্তু বর্গীয় দ্বিতীয় বর্ণটাকে বলা হয় মহাপ্রাণ। ঠিক একইভাবে বর্গীয় চতুর্থ বর্ণকে আমরা বলি মহাপ্রাণ, কিন্তু বর্গীয় তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণকে আমরা আবার বলি অল্প প্রাণ। তার মানে আমরা জানি যে ১ নম্বর বর্ণ অল্প প্রাণ, ২ নম্বর বর্ণ মহাপ্রাণ, ৩ নম্বর বর্ণ অল্প প্রাণ, ৪ নম্বর বর্ণ মহাপ্রাণ, আর শেষেরটা হচ্ছে নাসিক্য। এটা আমরা জানি নাসিক্য। এখন এটা কেন লিখছি? আমরা যেহেতু ধয়ের দ্বিত্ব মানে একটা দ এবং ধ দিচ্ছি, এখানে একটা নিয়ম আছে। নিয়ম হইতেছে, মহাপ্রাণ ধ্বনি কখনো দ্বিত্ব হয় না। মহাপ্রাণ ধ্বনি দ্বিত্ব হইতে হইলে ওই মহাপ্রাণ ধ্বনির আগের অল্প প্রাণ ধ্বনির সাথে ওই মহাপ্রাণ ধ্বনিটা হবে। এর মানে হচ্ছে, সহজ বাংলা হচ্ছে, ধ যদি কখনো দ্বিত্ব হইতে হয়, ত আর থ একসাথে হবে। ধ যদি কখনো দ্বিত্ব হইতে হয়, তাহলে দ আর ধ একসাথে হবে। এই কারণে এই ধয়ের সাথে জফলা একটা দ একটা ধ দিয়েছি, অধ্যক্ষ। আশা করছি বুঝতে পেরেছ। এরপর একটা প্রত্যাশা। প্রত্যাশা, পয়ের সাথে রফলা আছে, তাহলে পয়ের সাথে রফলা মানে এটার সাথে একটা অ আছে, প্র, অ আছে, কিন্তু এটার উচ্চারণটা ও এর মধ্যে হবে, কারণ তোমার সাথে জফলা আছে। এছাড়া আরেকটা নিয়ম আছে, পয়ের সাথে রফলা। শব্দের শুরুতে এরকম পয়ের সাথে রফলা থাকলেই সব সময় ও এর মতো উচ্চারিত হয়, ও এর মতো উচ্চারিত হয়। প্রকাশ, প্রবণ, প্রত্যাশা সব সময় ও এর মতো উচ্চারিত হয়। তাহলে এটা হবে কি? তয়ের সাথে জফলা মানে ত দুইটা, তাহলে হবে কি? প্রত্যাশা। প্রত্যাশা, এটা খুবই সহজ।
এরপরে বয়ের সাথে যখন আছে আমরা অনেকে ভুল করে বলি ব্যতীত, কিন্তু ভুল বলি ব্যতীত। আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া সংসদে সবাই খুব চিল্লাচিল্লি করতেছে, কথা বলতেছে, কিন্তু প্রধানমন্ত্রী ব্যতীত, ব্যতীত, হ্যাঁ মানে চুপ আছেন, ব্যতীত। তাহলে এটা আমরা কি বলবো? ব্যতীত। বয়কার, তার সাথে দীর্ঘ ইকার আছে কিন্তু লিখতে হবে হ্রস্ব ইকার। ব্যতীত, ব্যতীত বলি না আমরা, ব্যতীত বলি, তাহলে তয় ওকার দিতে হবে, ব্যতীত। আচ্ছা এরপরে চলিষ্ণু। দেখো আমরা যদি চল আর শিকার লিখি তাহলে আমরা কি বলি? আমরা বলি চলি নাকি চলি? চলি তো বলি না, আমরা বলি চলি, এরকমই বলি। তাহলে এটাও তাই, চলি। লয়ের সাথে ইয়ে আছে এই জন্য আগে অ এর উচ্চারণটা ওর মতো হবে, তাহলে হবে কি চলি। আর এখানে যে যুক্ত বর্ণ আছে ভাঙলে আমরা পাবো পেট কাটা মূর্ধন্য ষ ন, চল্লিশ নু, তাহলে উচ্চারণ হবে কি চল্লিশ নু, চল্লিশ নু। আচ্ছা এরপরে শাশ্বত। এখানে তালব্যস্যার সাথে বফলা আছে, তাহলে তালব্যস্যা দুইটা হবে, তাহলে উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে শ্বাস শত, শাশ্বত, শাশ্বত। তালব্যস্যার সাথে বফল আছে তাহলে দুইটা হবে। আমরা একবার পড়ি এবং লিখি শাশ্বত, চল্লিশ নু, ব্যতীত, প্রত্যাশা, অধ্যক্ষ। আমরা আরো পাঁচটা গুরুত্বপূর্ণ নিয়ম, গুরুত্বপূর্ণ উদাহরণ এবং নিয়ম দেখি। প্রথমটা আবশ্যক, কি লিখবো? আয়ের উচ্চারণ তো আয়ের মতো হয়, বয়স বয়ের পরে তালব্যস্যার সাথে জফলা আছে তাহলে বয়ের উচ্চারণ ওর মতো হবে, আবশ্যক, আবশ্যক। আমরা বলতে পারি না আবশ্যক, না হবে কি আবশ্যক, বয়ের সাথে এখানে ও হবে, ওকার হবে, দিয়েছি। গ্রীষ্মকাল, গয়ের সাথে রফলা থাকলে কি করতে হবে? গয়ের সাথে রফলা থাকলে এই যে এইভাবে, একইভাবে গ্রী, দীর্ঘ ইকার থাকলে তো হ্রস্ব ইকার হয়, গ্রীষ্ম। এখানে কি ময়ের উচ্চারণ হইতেছে না, ম যার সাথে আছে দিতে হবে, তাহলে কি হবে গ্রীষ্ম। এখন এখানে একটা ম ধ্বনি ছিল, ম বর্ণটা ছিল, এখানে কি সেই মটা লিখছি না, তাহলে মকে যেহেতু তুলে দিচ্ছি, নাসিক্য ধ্বনি তুলে দিলে ওই বর্ণটা উঠে যায় ঠিকই, কিন্তু চন্দ্রবিন্দু দিতে হয়, এর আগেও দেখেছি। তাহলে হবে কি গ্রীষ্ম, গ্রীষ্ম। আর বাকি যা আছে তাই, কাল, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। আচ্ছা এরপরে, এরপরে যেটা আছে চ, কিন্তু উচ্চারণ হবে কি চো, তাহলে হবে কি চক্ষু, 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 চক্ষুষ্মান। ছয়ের সাথে ম আছে তাহলে হবে কি চক্ষুষ মান, চক্ষুষ মান, চক্ষুষ মান। আচ্ছা এরপরে শব্দ ব্যাকরণ, ব্যয়ের মতো হবে ব্যাকরণ, ব্যাকরণ না কিন্তু, ব্যা ক, আর শেষে এক অক্ষর আছে কি হবে রুন, ব্যাকরণ, ব্যাকরণ। ফাইন। এরপরে এই যে পয়সা দ্বারা ফলা থাকলে সবসময় ওকার হয়, তাহলে কি হবে প্রো, 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 নয়ের সাথে ই, তাহলে নয়ের সাথে ই এরকম হবে প্রণীত, প্রণীত, ব্যাকরণ, প্রণীত, চক্ষুষ্মান, গ্রীষ্মকাল চন্দ্রবিন্দু, আবশ্যক, আবশ্যক। আশা করছি তোমরা লিখছো এবং উচ্চারণ করছো একসাথে, তা না হলে কিন্তু মনে থাকবে না, এটা কিন্তু লিখতে হবে সিরিয়াসলি। আচ্ছা আরো পাঁচটা, পরের স্লাইডে চলে যাই, উচ্চারণের উদাহরণ এবং নিয়ম শিখবো। এই যে আগে বলেছিলাম পক্ষ, দক্ষ, তাহলে এটা কি? এটা হচ্ছে কক্ষ, তাহলে কেমন হবে ক ও কারে কো, ক, ক্ষয় উকার খো, কক্ষ। আমরা জানি ক্ষীয় মানে হচ্ছে ক এবং খ, কক্ষ। ফাইন, তাহলে এটা কি? এটা হচ্ছে অ, অ, এরপর বাকি আছে কি কৃতজ্ঞ, তাহলে অ কৃ তগ গো, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। যেহেতু বর্গীয় যার সাথে ইয়ে থাকলে গ আর গ হয়,
আর এখানে নাসিক্য ধ্বনি উঠে গেছে, তাই চন্দ্রবিন্দু হবে অকৃতজ্ঞ। এরপরে এরপরে শয়ের সাথে বফল আছে। আমরা জানি যে বফল শুরুতে থাকলে বয়ের উচ্চারণ তো হয় না, তাহলে শ্বাস, যেহেতু আছে তাহলে তালু বসা হবে সা গ তো, স্বাগত, স্বাগত না কিন্তু স্বাগত, স্বাগত। আচ্ছা, এইবার আমরা এখানে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি, এই যে তালবশের সাথে ন আছে, তাহলে এটার উচ্চারণ কি প্রশ্ন না, এটার উচ্চারণ হবে প্রশ্ন। এই যে স আছে কিন্তু উচ্চারণ হচ্ছে ইংরেজি এস এর মতো, তাহলে দিতে হবে কি দন্ত স। তাহলে পয়রা ফলা শুরুতে আছে, তাহলে পয়রা ফল ওকার প্রস নো, প্রস নো, প্রশ্ন। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রায়শ্চিত্ত, প্রায়শ্চিত্ত, প্রায়শ, প্রায়শ। এই যে প্রায়শ এই পর্যন্ত হলো, এবার বাকি আছে চিত্ত, দুইটা তো অজিত আছে, তাহলে চিত তরকারে তো, প্রায়শ্চিত্ত। তাহলে একবার রিভাইজ করি, এটা কি প্রায়শ্চিত্ত, প্রশ্ন, স্বাগত, অকৃতজ্ঞ, আর এটা হচ্ছে কক্ষ। পরের স্লাইডে যাচ্ছি, আরো পাঁচটা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। কন্যা, কন্যা না, হ্যাঁ, ও কন্যা, তাহলে হবে কি কোন না, নয়ের সাথে হসন্ত, কন্যা। এটা কি একই কথা। গ্রীষ্ম আগে পড়েছি, গ্রীষ্মকাল পড়েছি, তাহলে গ্রীষ্ম একই, গ্রীষ্ম চন্দ্রবিন্দু হবে কেন, এই যে এখানে ম আছে, ম উঠে গেছে, তাহলে হবে কি গ্রীষ্ম। অধ্যাপক, অধ্যাপক, এই যে ধয়ের সাথে জফলা আছে, তার অয়ের উচ্চারণটা কিসের মতো হবে, অয়ের উচ্চারণটা ও এর মতো হবে। অয়ের মতো উচ্চারিত হইলে, ও এর মতো উচ্চারিত হলে কি লিখতে হবে আমাকে দেখে, ও, আর ধয়ের সাথে জফলা মানে ধোয়া দীপ্ত, ধোয়া দীপ্ত মানে কি একটা দ একটা ধ, আগে দেখেছি, তাহলে হবে কি ওদ ধা পোক, অধ্যাপক, অধ্যাপক, এভাবে। এরপরে এ আছে এ, কিন্তু আমরা কি এটা একাডেমি বলি না, আমরা বলি কি একাডেমি, একাডেমি। তাহলে এ যদি হয়, তাহলে আমাকে তখন লিখতে হবে কি ওর সাথে জফলা এ কা ডে মি, একাডেমি, একাডেমি। এরপর এটা হচ্ছে কি সমন্বয়, সমন্বয়, এটা আমরা কি লিখবো স, তাহলে তাহলে বসা স মন নয়, সমন্বয়, সমন্বয়, একাডেমি, অধ্যাপক, গ্রীষ্ম, আর হচ্ছে কন্যা। এরপরে আরো পাঁচটা উদাহরণ, এবং সেটা দেখি, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে আগের গুলো থেকে ব্যতিক্রম দিয়ে একটা আসতে পারে। দেখো পুনো, পুনো, মাঝখানে বিসর্গ থাকলে নিয়ম কি হবে, দেখবো অনেক শব্দ তোমরা পাবা, আমরা এখানেও পাবো। মাঝখানে যদি বিসর্গ থাকে শব্দের, তাহলে এর পরে যে বর্ণটা থাকে ওই বর্ণ দ্বিত্ব হয়। কোন শব্দের মাঝখানে বিসর্গ থাকলে ওই বিসর্গের পরে যে বর্ণটা থাকে ওই বর্ণটা দ্বিত্ব উচ্চারণ হবে, তাহলে হবে কি পুনো, নো যেহেতু তাহলে নয় ওকার নো, পুনো, অদিত্য হবে, তাহলে পুনো, পু নো, পুনো, 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 প দিতে হবে। এরপরে এটা আগে দেখেছি, আবার একবার বলি, রিপিট হয়েছে, ব্যাকরণ, ব্যাকরণ। এরপরে এটা চিত্র, চিত্র, তাহলে হবে কি চিত্র, চিত্র। এবার আছে কি কল্প, ক ল অয়কারে প, চিত্রকল্প, চিত্রকল্প। শুধু চিত্র কিন্তু আসতে পারে, চিত্র হচ্ছে এইভাবে। এরপরে দেখো, এই যে বিনাশী একটা শব্দ, যেটা বিনাশ করে দিতে পারে, যেটা ধ্বংস করে দেয়, এটাকে আমরা বলি বিনাশী কোন জিনিস বা কোন উপায় যেটা ধ্বংস করে। আচ্ছা, অবিনাশী মানে কি, যেটা ধ্বংস হয় না, হ্যাঁ, যেটা নষ্ট হয় না। তার মানে কি বিষয়টা এরকম, যে অযুক্ত হওয়ার কারণে এই বিনাশী শব্দটি যে অর্থ দেয়, এর কারণে তার বিপরীত অর্থ দিয়েছে। ঘটনা তো এরকমই, বিনাশী যে অর্থ দেয়, অবিনাশী বললে তার বিপরীত অর্থ দেয়, ঘটনা তো এরকম। যদি এরকম হয়,
কোন শব্দের পূর্বে অ যুক্ত হয়েছে, তারপরে যে শব্দটা আছে তার বিপরীত অর্থ হয়ে গেছে এখন ওই অটা হওয়ার কারণে, তাইলে সেখানে নিয়ম অনুযায়ী অ এর উচ্চারণ যদি ও এর মতো হওয়ার কথা থাকেও, তাহলে ও হবে না, অ এর উচ্চারণটা অ হবে। কেমন দেখো, আমরা জানি যে অ এর পরে যদি রস্বই থাকে, অ এর পরে যদি রস্বই থাকে, তাহলে উচ্চারণ কি করতে হয়? দেখো অতি, আমরা কি অতি বলি নাকি বলি? আমরা বলি অতি। এখানে অ এর উচ্চারণটা ও এর মধ্যে কেন হইছে? কারণ সংগৃহীত হইছে। সংগৃহীত কেন হইছে? সংগৃহীত কেন হইছে? কারণ তো এর সাথে ই আছে। অ এর পরে যদি ই থাকে বা ও থাকে, তাহলে অ এর উচ্চারণটা ও এর মতো হয়। এটা সংগৃহীত হওয়ার অ উচ্চারণের একটা নিয়ম। তাহলে এখানে ব এর সাথে ই আছে, তাহলে হিসাবে অ এর উচ্চারণটা তো অবিনাশী হওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না? ওই যে এখানে অযুক্ত হয়েছে যে শব্দের পূর্বে, ওই শব্দের পূর্বে অযুক্ত হয়ে বিপরীত অর্থ দিয়েছে, তাইলে আর অয়ের উচ্চারণ সংগৃহীত হবে না, ও হবে না, অই থাকবে। তাহলে এটার উচ্চারণ কি হবে? এটার উচ্চারণ হবে অ বি না সি। অ বি না সি, এটা বুঝছি তো। আরেকটা উদাহরণ দিই একইভাবে। দেখো এটা কি লেখা, এটা কি লেখা? আমরা অনেক জায়গায় অতুল পাবো না, এটা উচ্চারণ হবে অতুল। তার মানে কেন? তুল মানে তুলনা, অতুল মানে যার তুলনা নেই। তার মানে কি, তুল যে অর্থ দেয়, অযুক্ত হওয়ার কারণে ওই অর্থটা বিপরীত হয়েছে। অযুক্ত হয়ে তার বিপরীত অর্থ দিলে অয়ের উচ্চারণটা ও কি হবে? না, অয়ের উচ্চারণ অই থাকবে। তার মানে এখানে উচ্চারণ কি লিখতে হবে? অ তুল, অ তুল। সেই একইভাবে অবিনাশী। এরপরে যেটা আছে শ্রম, শ্রম তালবশের সাথে রফালা থাকলে তালবশের উচ্চারণ ইংরেজি এস এর মতো হয়, শ্রম। তাহলে হবে কি? শ্রম, হর্ষ দিতে হবে শেষে, শ্রম। তাহলে ব্যাকরণ, পুনঃ পুনঃ, চিত্র কল্প, অবিনাশী, শ্রম। পরে আরো পাঁচটা গুরুত্বপূর্ণ আবৃত্তি, এটা আমরা প্রায় ভুল করি, আমরা বলি আবৃত্তি। যারা কেয়ারফুলি শুনি না এই শব্দটা এখনো পর্যন্ত, সবাই বলি আবৃত্তি। না, এটা হবে কি? আবৃত্তি। আবৃত্তি, তাহলে কি হবে? আ বৃত্তি, আ বৃত্তি, আ বৃত্তি। এটা কি? প্রথমে হবে কি? প্রথম, প্রথম উচ্চারণ হবে প্রথম। আচ্ছা, এরপরে এটা হচ্ছে, এর আগে দেখাইছি গদ্য, গদ্য, গদ্য। দশের যখন আছে তাহলে গয়ের আগে যে অটা আছে, অর উচ্চারণটা ও এর মতো হবে, অর উচ্চারণটা ও এর মতো হবে, গদ্য। গদ্য যদি ওটা হয় তাহলে এটা কি হবে? এটা হবে অন্য, অন্য। এটা যদি অন্য হয়, এই যে ছয়ের সাথে যে একটা অ আছে, অ এর উচ্চারণটা কিসের মতো হবে? ও এর মতো হবে। তাহলে এটা কি লিখতে হবে? সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা নয়ের সাথে হস্যিন হবে। তাহলে এটা হচ্ছে সন্ধ্যা, অন্য, গদ্য, প্রথম, আবৃত্তি। আশা করছি আবার মনে করাই দিই, এটা লিখতে হবে, উচ্চারণ করতে হবে জোরে জোরে, উচ্চারণ করতে হবে জোরে জোরে এবং লিখতে হবে, তাইলেই পারবা, সবই পারবা। এবং যা শেখাচ্ছি এইগুলো থেকেই পরীক্ষা পাবা তোমরা। আচ্ছা, এরপরে এটা হচ্ছে জ্ঞান। আমরা জানি এটা গয়ের মতো উচ্চারিত হবে, জ্ঞান। জ্ঞান, যেহেতু এখানে নাসিক ধ্বনি উঠে গেছে তাহলে চন্দ্রবিন্দু হবে, তাহলে হবে কি? জ্ঞান। এটা হচ্ছে জ্ঞান। পরেরটা কি? আমরা এটাকে বলি মেঘমালা। দেখতে পাচ্ছি মেঘমালা, কিন্তু উচ্চারণ হবে মেঘমালা, 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 মেঘমালা। ঠিক একইভাবে বিভীষণের প্রতি মেঘনাদ, তাহলে এটার উচ্চারণ এই যে মেঘনাদ। মেঘনাদের উচ্চারণ কি লিখতে হবে? মেঘনাদ, মেঘনাদ, মেঘমালা, মেঘনাদ, এভাবে লিখতে হবে। এরপর এটা কি? স্রা, স্রা তালবশের সাথে রফালা হলে দ্বন্দ্ব লিখতে হবে এস এর মতো উচ্চারিত,
তাহলে কি হবে শ্রা, শ্রাবণ নাকি বন, বন, শ্রাবণ, শ্রাবণ। এরপর এটা ব্যতিক্রম না, বলবো কি ব্যতিক্রম, ব্যতিক্রম। তাহলে হবে কি বেতিক, বেতিক। আমরা ব্যতিক্রম বলি না, বলি কি বেতিক ক্রম, বেতিক, তারপরে যা আছে তাই ক্রম, ব্যতিক্রম। এটা হচ্ছে নবান্ন, নবান্ন। তাহলে হবে কি নবান্ন, নবান্ন, ব্যতিক্রম, শ্রাবণ, মেঘমালা, মেঘনাদ। আর প্রথমটা হচ্ছে জ্ঞান। আমরা পরের স্লাইডে যাই। আরো পাঁচটা গুরুত্বপূর্ণ উদাহরণ এবং নিয়ম যেগুলো লাগে। আমরা এটাকে কি বলি, গাতি বলি না, আমরা বলি কি জ্ঞাতি, জ্ঞাতি। তাহলে কি লিখবো, লিখবো হচ্ছে গয় জফলা আকার, যেহেতু এখানে ইয়ন আশিক্য ধ্বনি উঠে যাচ্ছে তাহলে চন্দ্রবিন্দু হবে জ্ঞাতি, জ্ঞাতি। এটাকে আমরা মন বলি, মন, হ্যাঁ আমরা বলি মন, মন, হ্যাঁ আমার মন ভালো নেই না, আমরা বলি কি আমরা মন ভালো নেই। তাহলে এটা হবে মন ভালো নেই, মন। এরপরে দায়িত্ব, দায়িত্ব কি লিখবো, দা ইত তো, দা ইত তো, তো এর সঙ্গে বফলা আছে। আমরা জানি বফলা শব্দের মাঝখানে বা শেষে হলে ওই যে বর্ণের সঙ্গে বফলা আছে সেটা দ্বিত্ব হয়। তাহলে দা ইত তো। ঠিক একইভাবে এখানে জ্ঞাতি যদি হয় তাহলে জ্ঞাপন, তাহলে জ্ঞাপন হর্ষিল হবে, যেহেতু এখানে রাশিক ধ্বনি ছিল উঠে গেছে তাহলে চন্দ্রবিন্দু হবে জ্ঞাপন। এরপরে এটা বঞ্চিত নাকি বঞ্চিত, এই যে এখানে ই থাকার কারণে এখানে যে ই আছে তাহলে বয়ের সাথে যে অ আছে, অ এর উচ্চারণটা অ হবে না, ও এর মতো হবে। তাহলে আমাকে কি লিখতে হবে, বন চিত, বঞ্চিত, জ্ঞাপন, দায়িত্ব, মন আর জ্ঞাতি। আমরা আরো পাঁচটা উদাহরণে যাই। মন্তব্য, আমরা বলি মন্তব্য, আমরা মন্তব্য বললে ভুল হবে। তাহলে কি হবে, মন্তব্য, মন তব্য, এখানে হাসিন হবে মন্তব্য। এরপরেরটা, এরপরটা কি জনশ্রুতি, জনশ্রুতি, জনস, জনস শ্রুতি, জনশ্রুতি, এই উচ্চারণ তাহলে দন্তসা লিখতে হবে জনশ্রুতি। এরপর এটা হচ্ছে কি শূন্য, শূন্য, এখানে হাসিন শূন্য, শূন্য মানে না দীর্ঘকার, আর নয় যখন দন্ত আমরা কিন্তু উচ্চারণ হবে রস্যকা দিতে হবে, কারণ ও এর উচ্চারণ যেটা এখন রস্য দিতে হবে শূন্য। তাহলে এটা কি বিদ্যান, 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 দর সাথে বফা না তাহলে দ দুইটা লিখতে হবে। বিদ্যান এটা খুবই সহজ। জয়ধ্বনি খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, জয় ও ধ্বনি। তাহলে কি লিখবো আমরা, আমরা লিখবো জ, যেহেতু ও বলছি তাহলে অন্তস্থ ওকার, দ ভ আছে, ধর ভ আছে, ধর বফলা থাকলে কি হবে, ধ দিতে হবে, ধ দিতে হবে মানে কি একটা দ একটা ধ হবে। তাহলে কি হবে জয় ও ধ্বনি, ধ্বনি। আমরা কি ধ্বনি বলি, বলি না, আমরা বলি ধ্বনি। তাহলে জয় ও ধ্বনি, বিদ্যান, শূন্য, জনশ্রুতি, মন্তব্য, মন্তব্য। উচ্চারণ করতে হবে আর লিখতে হবে কিন্তু মহত্ব। তোমরা যারা ক্লাস করছো কমেন্ট করবা যে আমি উচ্চারণ করেছি এবং লিখেছি, একটু কমেন্ট করে জানাবা। হ্যাঁ ক্লাস যারা করছো তারা বুঝতে পারবো কমেন্ট দেখে। কমেন্ট করবা যে ক্লাস আমি উচ্চারণ আওয়াজ করে পড়েছি এবং লিখেছি। সাথে সাথে যদি ক্লাসটা ভালো লাগে একটু সবাইকে জানাও, তোমার বন্ধু বান্ধব সমানাদি যারা আছে সবাইকে একটু জানাও। মহত্ব, তাহলে তোমার মহত্বের পরিচয় হবে। হ্যাঁ যদি সবাইকে জানাও মহত্ব, তাহলে মহত্ব বলি, আমরা মহত্ব বলি না, আমরা বলি মহত্ব। তাহলে হয় ওকার মহৎ, তো মহত্ব। এরপরে শ্রদ্ধাস্পদ, শ্রদ্ধাস্পদ, তাহলে শ্রদ্ধ দধ আছে, শ্রদ্ধ ধাস, শ্রদ্ধাস পদ, শ্রদ্ধাস্পদ, শ্রদ্ধাস্পদ, শ্রদ্ধাস্পদ।
এরপরে এটা এখানে যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণটা কি? এই যুক্ত বর্ণ আছে এখানে হয়ের সাথে ম যুক্ত আছে। এখন বলো হয় এবং ম এই দুইটা বর্ণের মধ্যে আমরা বর্ণের ক্রম অনুযায়ী মানে বর্ণমালা পড়ার সময় কোনটা আগে পড়ি? হয় ময়ের মধ্যে আমরা মটাকে আগে পড়ি এবং হটাকে পরে পড়ি। এই জন্যে এই যুক্ত বর্ণটা ভাঙলে হ আর ম হবে ঠিকই, কিন্তু উচ্চারণ কোনটার আগে হবে? ওই যে সহিহ হাদিস, যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ বর্ণ ক্রমিক হয়। তাহলে কি লিখবো? আমরা লিখবো ব্রাহ্মণ, ব্রাহ্মণ চিহ্নের মতো ব্রাহ্মণ। তাহলে ভবিষ্যৎ কি লিখবো? ভবিষ্যৎ। ভয়ের সাথে অ আছে, অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে কারণ এখানে ই আছে তাই। তাহলে কি লিখবো? ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ। এবার আমরা এখানে একটা জিনিস শিখবো, হয়ের সাথে ব ফলা থাকলে কি হবে? দেখো এখানে হয়ের সাথে বফলা আছে, হয়ের সাথে যদি বফলা থাকে, যেখানে হয়ের সাথে বফলা থাকবে মনে করবা বয় উচ্চারণ সব সময় ভয়ের মতো হবে, বয়ের জায়গায় সব সময় ভ লিখতে হবে। কিন্তু হয়ের জায়গায় উ লিখতে হবে যদি, হয়ের জায়গায় উ লিখতে হবে যদি তার আগে ই থাকে। দেখো জি, জি এর শেষে কি দিয়ে শেষ হয়েছে? ই দিয়ে শেষ হয়েছে। যেহেতু জি এটা ই দিয়ে শেষ হয়েছে, হয়ের পূর্বে যদি ই থাকে তাহলে ওই হয়ের জায়গায় উ লিখতে হবে হ ব যুক্ত বর্ণ যখন থাকবে। আবার বলি, হ ব যুক্ত বর্ণ থাকলে উচ্চারণ লেখার ক্ষেত্রে ব সব সময় ভ হবে, হয়ের জায়গায় উ লিখতে হবে যদি তার ঠিক আগে ই উচ্চারণ হয়। যেহেতু হচ্ছে জি হচ্ছে ই উচ্চারণ হচ্ছে, তাহলে আমরা এটা কি লিখবো? প্রথমে জি লিখলাম, হয় জায়গায় উ লিখতে হবে আর বয় জায়গায় ভ দিতে হবে, তাহলে হবে জিহ্বা, জিহ্বা। তাহলে এটা হচ্ছে জিহ্বা, ভবিষ্যৎ, ব্রাহ্মণ, শ্রদ্ধাস্পদ, মহত্ব। আমরা পরের স্লাইডে যাই। প্রথমটা পরের সাথে রফল আছে, তাহলে কি হবে? প্রো হবে, প্রো, প্রো। আর এটাতে গ দুইটা, তাহলে প্রো গা, প্রজ্ঞা। এখানে নাসিক ধ্বনি উঠে গেছে, তাহলে চন্দ্রবিন্দু, প্রজ্ঞা। এটা যদি প্রজ্ঞা হয় তাহলে পরেরটা কি? গয়ের সাথে রফলা যা আছে তাই, গ্রা। মনে রাখবা হয় সাথে জফলা মানে হচ্ছে জ এবং ঝ, জ এবং ঝ, সহ্য, গ্রাহ্য। তাহলে হবে কি? গ্রাজ ঝো, গ্রাজ ঝো, এটা লিখতে হবে গ্রাজ ঝো। এই যে অক্ষ, পক্ষ, কক্ষ যদি হয় তাহলে এটা ক্ষীয়র পূর্বে যে অ আছে, অয়ের উচ্চারণটা ওর মতো হবে, তাহলে কি হবে? অক্ষর, ও খোর, ও খোর, ও খোর। দেখো নিয়ম পড়ে, অনেকগুলো নিয়ম পড়ে উদাহরণে আসা থেকে উদাহরণের মধ্যে নিয়ম খুঁজে পড়া, বারবার রিভিশন হবে। এটাই সহজ, এটাই মনে থাকবে। তোমরা লিখবার এভাবে পড়বা। এরপর এটা আমরা কি বলি? একটি বলি, আমরা একটি বলি না, একটি বলে ভুল হবে। তাহলে হবে কি? একটি, একটি, এখানে হর্ষিণ হবে একটি। শ্রাবণ, এর আগে বলেছি শ্রাবণ, আগে একবার দেখানো হয়েছে শ্রাবণ, শ্রাবণ। সেটা থামসিতে হর্ষিণ মধ্যাহ্ন আছে, কিন্তু দোতলা দিতে হবে কেন ওটা বলেছি। আচ্ছা এরপরে স্মরণ রাখা কর্তব্য, যে জিনিসটা স্মরণ রাখা উচিত তাকে বলা হয় সর্তব্য, সর্তব্য না স্মরণ। এই শব্দটা আসছে স্মরণ থেকে, স্মরণ থেকে মানে মনে রাখা থেকে, যেটা মনে রাখা উচিত সেটাকে বলা হয় সর্তব্য। তাহলে কি লিখবো আমরা? সর্তব্য, স্বর। দেখো এখানে যে মফলা ছিল, ময়ের উচ্চারণ আমি কি ম ওখানে লিখেছি? না, ময়ের উচ্চারণ হচ্ছে না, যেহেতু মনাসিক্য ধ্বনি তাহলে চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে কি হবে? স তো ব, স্বর তো ব, স্বর তো ব। এটা কি? অরণ্য, অ রণ নো, অরণ্য, অরণ্য, অরণ্য। এরপরে এটা কি? প্রত্যক্ষ, প্রোত, প্রত্যক্ষ, না প্রত্যক্ষ, 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 good, প্রত্যক্ষ, প্রত্যক্ষ, প্রত্যক্ষ,
প্রত্যক্ষ পরোক্ষ প্রত্যক্ষ। এরপর এটা কি বৈশাখ বৈশাখ বই বই এই যে লিখলাম বই বই লিখলাম। এরপর হবে কি শাক বই শাক বই শাক। এরপরে এটা তো আমরা আগে শিখেছি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ চন্দ্রবিন্দু হবে অকৃতজ্ঞ বৈশাখ প্রত্যক্ষ অরণ্য সর্তব্য। আচ্ছা এরপরে আরো পাঁচটা উদাহরণের সাথে নিয়ম। তয়ের সাথে জফলা আছে, তাহলে তয়ের সাথে জফলা থাকলে অর উচ্চারণটা কিসের মতো হবে? সংবৃত, তার মানে বইয়ের মতো হবে। তাহলে আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে ও তা ও তা চা ও তা চা। এরপর এটা কি এখন এটা এ না এখন না এখন এখন। এরপর এটাকে আমরা কি বলি? প্রজাপতি প্রো প্রো প্রজাপতি প্রজাপতি। তারপর এটাকে আমরা কি বলবো? গম্ভীর গয়কারে গো ম গম। এরপরে দীর্ঘ থাকলেও রস্যটা দিতে হবে গম্ভীর গম্ভীর শেষে হস্যির ন, এখানে ম লেখা আছে গম্ভীর হস্যির ন। এরপর এটা হচ্ছে প্রকোষ্ঠ প্রো, প্রথমে প্রো দেখলাম প্রো দিলাম। এরপরে কোষ, এই যে কোষ আছে তাহলে কোষ প্রকোষ্ঠ পেটকাটার মধ্যে অবশ্য থাকলেও ভালো বসে দিতে হয়, এটা আমরা আগে দেখেছি। প্রকোষ্ঠ গম্ভীর প্রজাপতি এখন অত্যাচার। এরপরে স্লাইড প্রতিজ্ঞা, এটা কি লিখবো? প্রতিজ্ঞা প্রতিজ্ঞা এমন নিয়মটা আগে সব শেখানো হয়ে গেছে। প্রতিজ্ঞা প্রতিজ্ঞার পরে কি? কমল বন, এটা কিন্তু কোমল বন না কমল, হ্যাঁ পদ্ম বন কমল বন কমল বন। এরপরে কি? এটা তো জ্ঞান, তাহলে জ্ঞানের পূর্বে অযুক্ত হয়ে জ্ঞান নেই, তাহলে অযুক্ত হয়ে নেতিবাচক উল্টো অর্থ দিছে, তাহলে অয়ের উচ্চারণটা অয়ের মতো হবে। অয়ের উচ্চারণটা যদি অয়ের মতো হয় তাহলে কি লিখবো? অগ, যেহেতু এখানে গয়ের জবল আছে তাহলে কি হবে? অগ জ্ঞান অজ্ঞান অজ্ঞান না কিন্তু অজ্ঞান, হ্যাঁ অজ্ঞান হয় আমরা অজ্ঞান। এরপর এটা হচ্ছে প্রত্নতত্ত্ব প্রো প্রো হবে প্রথমে প্রথ নো, এটা গেল এইটুকু প্রত্ন, বাকি আছে কি তত্ত্ব, তাহলে প্রত্ন তত্ত্ব প্রত্ন তত্ত্ব। এখানে ত একটা, এখানে ত এর সাথে ত আছে দুইটা, তাহলে মোট তিনটা ত প্রত্ন তত্ত্ব। তাহলে এটা কি হবে? এটা হবে পদ্ম 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 নাকি পদ্ম? পদ্ম তো হচ্ছে না, পদ্ম পদ্ম ফুল। তাহলে হবে কি পদ দো। দেখো দর সাথে মফালা আমরা জানি মফালা শব্দের শেষে থাকলে যার সাথে থাকে সেটা দ্বিত্ব হয়, তাহলে দ দ্বিত্ব হয়েছে। চন্দ্রবিন্দু কেন দিলাম? এই যে মত উঠে গেছে, ময়ের উচ্চারণ হচ্ছে না, নাসিক্য ধ্বনি, তাহলে চন্দ্রবিন্দু দিতে হবে। তাহলে পদ্ম প্রত্নতত্ত্ব অজ্ঞান কমল বন প্রতিজ্ঞা। এরপরে ওই যে আগে শিখেছি মাঝখানে বিসর্গ থাকলে কি হয়? বিসর্গের ঠিক পরে যে বর্ণটা থাকে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়, তাহলে কি হবে? অ অতঃপর 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 অতঃপর। এরপর এটা কি লিখবো? এটা আমরা লিখবো গ্রহণ গ্রো গ্রহণ নাকি গ্রহণ 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 গ্রহণ। এরপরে এটা কি বেতন নাকি বেতন? বেতন, আমরা কিন্তু বেতন বলি না, আমরা বেতন বলি। বেতন বেতন। এটা কি প্রেতাত্মা প্রেতাত্মা। দেখো এখানে তা আছে, এখানে ত দ্বিত্ব হয়েছে কারণ ম ফলা আছে। এখন ম তো নাসিক্য উঠে গেছে, তাহলে কি হবে?
চন্দ্রবিন্দু হবে। প্রেতাত্মা, সংবাদপত্র, স তালবস্যা অনুসার থাকলে অনুদিত হয়। সংবাদ, সংবাদ পত্র, সং মনে রাখবা অনুসার থাকলে অনুদিত হয়, তাহলে সংবাদ পত্র। প্রেতাত্মা, বেতন গ্রহণ, অতঃপর। এই ছিল গুরুত্বপূর্ণ উচ্চারণ, সাথে সাথে অনেকগুলো নিয়ম আমরা শিখেছি। তোমরা উচ্চারণ করবা এবং লিখে প্র্যাকটিস করবা, আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের একটা প্রত্যাবর্তন বা কামব্যাক আমরা আশা করছি। সামনে তোমাদের পরীক্ষা, ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো যদি করো, ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।